এই আন্তর্জাতিক চক্রান্তকে রুখে দেওয়ার জন্য চট্টগ্রাম তথা বাংলাদেশের সব লোককে উজ্জীবিত হওয়া দরকার। কারণ একটা কথা ক্লিয়ার, সরকার এ ব্যাপারে যত বেশি অন্ধকারে রাখবে জনগণকে, তত বেশি মানুষ বিভ্রান্ত হবে, সরকারের উপর আস্থা হারাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পি নিউজ অনলাইন চ্যানেলের পর্দায়। আমি আছি আবারও বরাবরের মতো আদনান তাহসিন আলমদার আপনাদের সাথে, এবং আজকে আমাদের সাথে আছেন অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ, যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সম্মানিত মহাসচিব। আজ আমরা আলোচনা করব বিদেশিদের হাতে কেন বন্দর এই বিষয়ে। আমরা দেখতে পেয়েছি এর মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা আজকে যিনি আছেন ওনার দল এই ইস্যুতে ভালোই অনলাইন অফলাইনে সরব ভূমিকা পালন করছে। তো এই বিষয়ে আলোচনার জন্য আমি ডাইসে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা সৌম আব্দুস সামাদকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ। আপনারা এই বিষয়টি যখন থেকে কথাবার্তা চলছে ঠিক তখন থেকেই আপনারা অনলাইন অফলাইন বিভিন্ন গণমাধ্যমে আপনারা খুবই আপনার শক্ত অবস্থান নিয়েছেন এর বিরুদ্ধে। তো ঠিক কেন আপনারা এই যে বিদেশিদের হাতে বন্দর বিষয়টিকে দেশ বিরোধী চক্রান্ত হিসেবে আপনারা ধারণা করছেন, কিংবা দেশের বিরুদ্ধে যাবে, দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে বলে গণনা করছেন, এবং আসলে পুরো ব্যাপারটা কি বন্দর পরিচালনায় বিদেশিরা আসলে কিভাবে সরকার এই বিষয়টি চিন্তা করছে, যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। আসলে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড। সরকার যে ইনভেস্টমেন্টের কথা বলছে, বিনিয়োগ হবে হাজার হাজার কোটি টাকার, ডবলমুড়ি কন্টেনার টার্মিনাল যেটা, সেটা চট্টগ্রাম বন্দরের অনেকগুলো টার্মিনালের মধ্যে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানটা একটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, আমরা এটা বিরোধিতা করি। দেশীয় লুটেরারা 15 বছর ধরে চট্টগ্রাম বন্দরকে লুটপাট করেছে। এখন স্বচ্ছভাবে চলার একটা প্রক্রিয়া আসছে। প্রথমে ওদের থেকে নিয়ে ড্রাই ডককে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে যে অনেক বেশি কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে, আয় বাড়ছে। এমত অবস্থায় কোনো আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়া একটা বন্দর লিজ দিতে হলে, কোনো কিছু লিজ দিতে হলে বিদেশি কোম্পানির হাতে একটা আন্তর্জাতিক দরপত্র দিতে হয়। সেখানে দেশি বিদেশি অনেকেই এটাতে অংশগ্রহণ করে। সেখান থেকে যাচাই বাছাই করে অপেক্ষাকৃত উত্তম প্রস্তাবটি গ্রহণ করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে আমরা দেখছি কোনো প্রকার দরপত্র হয়নি, দেশি বিদেশি কোনো টেন্ডার হয়নি, এগুলো যাচাই বাছাই হয় নাই, বিশেষজ্ঞ দিয়ে কোনো পর্যালোচনা হয় নাই। সরকার খেয়াল খুশি মতো কাউকে বন্দরটা তুলে দিবে, সেটা তো হতে পারে না। আরেকটা যেটা, নতুন করে খালি মাঠে নতুন বন্দর তৈরি করবে, এটা খুব ভালো কথা। আসলে বন্দর তৈরি করার জন্য তো চট্টগ্রাম বন্দরের অর্থের কোনো অভাব নেই। 10,000 কোটি টাকারও বেশি টাকা অলস পড়ে আছে চট্টগ্রাম বন্দরের ফান্ডে। আমার মনে হয় বাংলাদেশে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, বন্দরে যে পরিমাণ টাকা অলস পড়ে আছে, এই বন্দরের টাকা দিয়া মহেশখালীতে বন্দর হচ্ছে, পায়রাতে হয়েছে, এই সবগুলো তো এই বন্দরের অর্থেই হচ্ছে। সুতরাং এই বন্দরের অর্থে এখানে আরেকটি, দুটি, তিনটি টার্মিনাল সংযোজন করার জন্য তো অর্থের ঘাটতি হওয়ার কথা না। শুধু তাই নয়, খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে কোনো প্রকার সম্ভাব্যতা যাচাই করা ছাড়া, কোনো প্রকার টেন্ডার ছাড়া এত তাড়াহুড়ো করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না। আমরা বলতে চাই, এখানে কোনো চক্রান্তের দুর্গন্ধ আছে। যদি চক্রান্তের দুর্গন্ধ না থাকে, তাহলে বিষয়টি জাতির সামনে ওপেন করতে হবে। জাতি জানতে হবে কিভাবে টেন্ডার হলো, কোন কাজটা বাংলাদেশিরা পারি না, বিদেশিদের হাতে তুলে দিতে হবে। দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো আমরা বন্ধ করতে না পেরে, পরিবারের সন্তানদেরকে পরিচালনা করতে না পেরে আমার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দেব? আমার দায়িত্ব আমার পরিবারকে পরিচালনা করা সৎভাবে, আমার পরিবারকে আরেকজনের হাতে তুলে দেওয়া না।
এখানে তো মনে হচ্ছে সরকার পরিচালনা করতে পারছে না, এই জন্য আরেকজন হাতে তুলে দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতি যদি মনে করে কোনো টার্মিনাল বিদেশিদের হাতে দেবে, সেটা বিবেচনা করার জন্য আন্তর্জাতিক টেন্ডার হতে হবে। টেন্ডারের মধ্যে অলাভজনক কোনো টার্মিনাল, নতুন টার্মিনাল সেটা দেওয়া যেতে পারে 5 বছর 10 বছরের জন্য, সে বিনিয়োগ করবে। এখানে দেখলাম 33 বছর আর 15 বছর, প্রায় 48 বছরের জন্য বন্দর তুলে দেওয়া হলো, কোনো কথাবার্তা ছাড়া। কোনো সম্ভাব্যতা যাচাই হলো না, ভালো মন্দ বিচার বিশ্লেষণ হলো না। অন্যকে উনি বললো যে 250 কোটি টাকা দেবে, 250 কোটি টাকা দিয়ে কি আমরা আমাদের বন্দরটা দিয়ে দেবো আরেকজনকে? আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে সার্বভৌমত্বের প্রশ্ন আছে। চট্টগ্রাম বন্দর দেশের হৃৎপিণ্ড, অর্থনৈতিক ব্যাপার যেভাবে আছে সেভাবে আমাদের পাশে কিছু রাষ্ট্র থেকে এখন আভাস আসছে ফেনী দিয়ে দখল করবে, চট্টগ্রাম বন্দর নিয়ে যাবে। এই আন্তর্জাতিক চক্রান্তগুলো এখানে যুক্ত কিনা সেই যাচাই বাছাই করারও বিষয় আছে। আমাদের কথা স্পষ্ট, বিনিয়োগের বিনিময়ে সার্বভৌমত্বকে লিজ দেওয়া যাবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিনিয়োগ নয়, বিনিয়োগ উন্নয়নের জন্য। কিন্তু সেখানে যদি অন্য কোনো চক্রান্ত থাকে, সেখানে বিনিয়োগ হবে না। আমরা ইতিমধ্যে আগে উল্লেখ করেছি, গত সরকার অন্যায়ভাবে মিরসরাইতে একটা ইন্ডিয়ান কোম্পানি একটা বিশাল লিজ দিয়েছে। সেখানে কোনো বাংলাদেশি শ্রমিক যেতে পারবে না, বাংলাদেশে কোনো লোক ঢুকবে না, তারা সবকিছু করবে। সেখান থেকে তাদের দেশের দূরত্ব মাত্র নাকি 18 কিলোমিটার, 15 মিনিটে সেখানে চলে আসা যাবে। এই জাতীয় আমাদের কথা স্পষ্ট, সেই লিজ বাতিল করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিনিময়ে কোনো বিনিয়োগ নেই। বিনিয়োগ উন্নয়নের জন্য আমার দেশ থাকার পরে বিনিয়োগের প্রশ্ন আসবে। দেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে আসবে, সেখানে বিনিয়োগের প্রশ্ন আসবে না, এখানে বিনিয়োগ বন্ধ থাকবে। বন্দরে তো এখন পর্যন্ত বাংলাদেশিরাই বন্দরকে নিয়ন্ত্রণ করেছে। তো দেখা যায় বন্দরের মধ্যে প্রায় সময় যে জাহাজ এসে সেটা আবার কন্টেনার খালি করে আবার সমুদ্রে ফিরে যেতে দেখা যায় কি আপনার বর্তমানে প্রায় 40 থেকে 50 ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো সেটা সম্ভবত যাচাই করে দেখা যাচ্ছে কি ইয়ার যদি বিদেশিদের হাতে দেওয়া হয়, অর্থাৎ দক্ষ যারা এই সেক্টরে তাদেরকে যদি দেওয়া হয়, সেটা 18 থেকে 20 ঘন্টায় নিয়ে আসা সম্ভব হবে। একই সাথে আবার যদি আমি ক্ষুদ্র পরিসরে দেখতে যাই যে ট্রাকগুলো পর্যন্ত বন্দরের ভিতর ঢুকে দেখা যায় সেগুলো পর্যন্ত আ প্রোডাক্ট নিয়ে বের হতে 18 থেকে 20 মিনিট তাদের সময় লেগে যায়। কিন্তু এখন যদি সেটাকে অটোমেশন করা হয় এবং উন্নত প্রযুক্তি যাদের হাতে আছে, যাদের হাতে উন্নত প্রযুক্তি হ্যান্ডেল করার সক্ষমতা আছে, ওদের হাতে দেওয়া হলে এই 18 থেকে 20 মিনিটের কাজটা ১ মিনিটে সম্ভব। তো সেক্ষেত্রে আসলে দেশীয় প্রযুক্তির সীমাবদ্ধতা, যোগ্যতার সীমাবদ্ধতা, সেক্ষেত্রে যদি ইফেক্টিভনেস যদি বাড়ে, এফিসিয়েন্সি যদি বাড়ে তাহলে সমস্যা কি? আমরা বিশেষজ্ঞ নিয়োগ দিতে পারি, বন্দর লিজ না দিয়ে বিশেষজ্ঞদেরকে এখানে নিয়োগ দেওয়া যায়। যারা হ্যান্ডেলিং করার অভিজ্ঞতা আছে, যাদের যোগ্যতা আছে, বিশেষজ্ঞ লোক আনে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে আমরা সেটা হ্যান্ডেলিং করি। আমরা বন্দর দিয়ে দেবো কেন? বিশেষজ্ঞ কর্মচারী নিয়োগ দেবো, কর্মকর্তা নিয়োগ দেবো, ইঞ্জিনিয়ার নিয়োগ দেবো, তারা হ্যান্ডেলিং করবে দেশীয় তত্ত্বাবধানে। যাদের অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। এর অর্থ এই নয় যে আমরা বন্দর দিয়ে দেবো। বন্দর লিজ দেওয়ার সুযোগ নেই, বিশেষজ্ঞদেরকে কাজ দেওয়ার সুযোগ আছে। সিঙ্গাপুর আর দুবাইয়ের মতো রাষ্ট্রগুলোর মতো দেখা যায় ওদের যে বন্দরগুলো আছে সেগুলো কিন্তু বিদেশিরাই কিন্তু কন্ট্রোল করতেছে। অর্থাৎ তাদের পরিচালনায় কিন্তু পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বন্দর যদি সিঙ্গাপুর, দুবাইয়ের মতো রাষ্ট্র যদি দিতে পারে এবং তারা যদি সেখান থেকে বেনিফিটেড হতে পারে, তাহলে বাংলাদেশের মতো রাষ্ট্র আসলে দিতে সমস্যাটা কোথায়? এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে শক্তিধর রাষ্ট্র আর দুর্বল রাষ্ট্র। কারণ যারা নিতে আসছে, বন্দর যারা লিজ নিচ্ছে, তারা সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র। সুতরাং তারা খবরদারি করার সম্ভাবনা আছে। সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের কাছে তারা খবরদারি করার সুযোগ সম্ভাবনা নেই। আমি এমন লোককে নিয়োগ দেব যে আমাকে সিলিউট করবে, আমি এমন লোককে নিয়োগ দেব না যে আমার উপর খবরদারি করবে। সুতরাং এই বিষয়টা ওখানে বিবেচনা আনতে হবে যে কে আমার উপর খবরদারি করার সম্ভাবনা আছে, কে আমাকে সিলিউট করবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার টলারেন্স করা যাবে না, জিরো, কোনো প্রকার সহ্য করার সুযোগ থাকবে না।
একটা সম্পূরক প্রশ্ন করি। এই যে কলম্বোর যে পোর্টটা আছে, বন্দরটা আছে, সে পোর্টটা চীনকে খুব সম্ভবত লিজ দেওয়া হয় এবং সেখানে দেখা যায় মাঝেমধ্যে চীনের যুদ্ধজাহাজ পর্যন্ত ওই পোর্টের মধ্যে মাঝেমধ্যে নোঙর ফেলে। তো আ একইভাবে বাংলাদেশের মধ্যে বর্তমানে আমরা দেখছি যে ইতোমধ্যে সেন্ট মার্টিন নিয়ে একটা ষড়যন্ত্র গ্রন্থ কিন্তু পাওয়া যাচ্ছে। তো একই সাথে এই যে বিষয়টা লিজ দিয়ে দেওয়া হয়, আমরা সাধারণত জানি লিজ মানে হলো যে গিয়ে যত বছরের জন্য লিজ দেওয়া হবে ওই বছর পর্যন্ত মালিকানা এবং কর্তৃত্ব পুরোটাই আসলে লিজ যারা নিচ্ছে তাদের হাতেই চলে যায়। তো এখন সেক্ষেত্রে এইখানেও আ যেভাবে করে কলম্বোর পোর্টের মধ্যে যুদ্ধজাহাজ পর্যন্ত আসতে পারে এবং কেউ বাধা দিতে পারতেছে না। একইভাবে চট্টগ্রাম পোর্টের মধ্যে এই বিষয়টা আসার সম্ভাবনা আছে কিনা? এবং এর সাথে আ সেন্ট মার্টিন সহ কক্সবাজার এলাকা নিয়ে কোন ধরনের চক্রান্তের গন্ধ আপনি পাচ্ছেন কিনা? এখানে ব্যাপার হলো যে আমি যখন একজনের হাতে বন্দরটা দিয়ে দেব, সে তার ইচ্ছা এবং পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করবে। সেখানে আমার কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। সে যুদ্ধ জাহাজ আসলো আনলো নাকি সাবমেরিন আনলো, সেটা নিয়ে আমার কোনো তখন আর কি নেই, কথা বলার সুযোগ নেই। সুযোগ থাকবে না। সুতরাং এই আন্তর্জাতিক চক্রান্তকে রুখে দেওয়ার জন্য চট্টগ্রাম তথা বাংলাদেশের সব লোককে উজ্জীবিত হওয়া দরকার। কারণ একটা কথা ক্লিয়ার, সরকার এ ব্যাপারে যত বেশি অন্ধকারে রাখবে জনগণকে, তত বেশি মানুষ বিভ্রান্ত হবে, সরকারের উপর আস্থা হারাবে, সরকার আস্থার সংকটে ভুগবে। সরকারকে আস্থার সংকট থেকে উত্তরণের জন্য, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক ভূমিকা দরকার। যেখানে স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা থাকবে না, সেখানে কোনো কার্যক্রম ষড়যন্ত্র ছাড়া আর কিছু হতে পারে না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। কাকে, কিভাবে, কত ডলারে, একটা দেখলাম সত্য কিনা জানি না, যে বর্তমানে এক একটা 20 ফিটের কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে $90, সেখানে গিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র $10। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সরকার যখন বিষয়টা অস্পষ্ট রাখছে, তখন গুজবকারীরা গুজব ছড়াচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সরকার সত্য কথাটা বলে দিলে এটা এভাবে হচ্ছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জনগণের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা যখন বেড়ে যাবে, তখন বিষয়টা স্পষ্ট হবে, মানুষ বুঝবে এটার পক্ষে বলা দরকার না বিপক্ষে বলা দরকার, সরকার কি ভালো করলো না মন্দ করলো। শেখ হাসিনার আ যে বিচারের রায়, এই রায়ের মধ্য দিয়ে এই রায়ের দিকে সবার আ মনোযোগ নিয়ে হুট করে এই ধরনের একটা ডিসিশন এবং খুব দ্রুত গতিতে, বুলেট গতিতে যাকে বলা হচ্ছে অনেক স্থানীয়রা মন্তব্য করছে। তো এর পেছনে আসলে কারণটা কি? এটা তো ধীরে সুস্থে ভেবে চিন্তে করা যেত কিংবা একসাথে না হয়ে যেহেতু এটাও একটা বড়সড় একটা ইনসিডেন্ট ঘটনা, তো সেক্ষেত্রে এটা পরবর্তীতে করা যেত। তো এটা আসলে স্পটলাইট থেকে সরানোর জন্য কিংবা গোপন কোনো কিছু আপনার কোনো দূরভিসন্ধি লক্ষ্য করছেন কিনা? আসলে ব্যাপারটা হলো যে সরকার যে দিনে এই চুক্তিটা করলো, সম্ভবত গত 17 তারিখে, জি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন একটা বিচারের রায় ঘোষণার কথা, এবং রায় ঘোষণা করেছে। দেশবাসী সেই রায় কি হয় সেদিকে সবার নজর ছিল। এই যে অন্ধকারে রেখে আরেকটা কাজ করলো, ঢাকার হোটেলে বসে বন্দর লোকজনকে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে গিয়ে এখানে অস্বচ্ছতা, অন্ধকারাচ্ছন্নতা, জবাবদিহিতার অভাব এবং কিছু লুকানোর প্রচেষ্টা আছে বলে আমরা মনে করছি। আমরা চাই চুক্তিটা হবে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে। ইতিমধ্যে হাইকোর্ট ডবলমুরি কন্টেনার ব্যাপারে একটা চমৎকার নোটিশ দিয়েছেন। আমরা আশা করব অন্যান্য চুক্তিগুলো, এগুলো বেআইনি চুক্তি, এই চুক্তিগুলির হাইকোর্টের মাধ্যমে বাতিল হবে, এবং যদি লিজ দিতে হয় স্বচ্ছতার ভিত্তিতে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে তার মধ্যে বাছাই করে, সম্ভাব্যতা যাচাই করে কাকে দেওয়া যায় সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ উন্মুক্ত করে যদি কোনো লিজ দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা পজিটিভ থাকবেন। থাকবো, এবং কাকে দেওয়া হচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা। লিজের ক্ষেত্রে দুটো বিষয়, কোনো সাম্রাজ্যবাদী শক্তির হাত আছে কিনা, এক, দ্বিতীয় হলো কোনো অস্বচ্ছতা আছে কিনা। সাম্রাজ্যবাদী শক্তির হাত না থাকলে, অস্বচ্ছতা না থাকলে, তাহলে সেই সমস্ত বিষয়গুলো দেশের উন্নয়নের জন্য পদক্ষেপ কি হবে সেটা করা যেতে পারে। কিন্তু সব কাজ, তারা তো আরো 2-3 মাস ক্ষমতায় আছে স্বাভাবিকভাবে, এই কাজটা 7 দিনে, 8 দিনে, 13 দিনে করতে হবে কেন? এই কাজটা করার জন্য 1-2 মাস সময় নিতে পারতো তো। 1-2 মাসের মধ্যে জাতিকে জানাতে পারতো ঘটনাটা এভাবে হচ্ছে, জাতি জানতো, তারপর বিচার বিশ্লেষণ আসতো, আমরা কত টাকা বেনিফিট হচ্ছি, কত টাকা ফায়দা হচ্ছে, জাতির উন্নয়নের জন্য কি কাজে আসছে, এই বিষয়টা ক্লিয়ার হতো। এখন তো কোনো বিষয় ক্লিয়ার না।
কমপ্লিট অস্বচ্ছতার মধ্যে অন্ধকারে রেখে অপরিপক্কভাবে এই কাজটা করা হয়েছে, যার ফলে একদিন এসে দেখা যাবে এই চুক্তি, এই লিস্টগুলো জাতির গলায় কাটা হয়ে দেখা দিবে, যেভাবে আদানিকে ওই যে বিদ্যুৎ দিয়ে খুলনায় জি। বাংলাদেশের জন্য সেটা এখন একটা গলায় কাটা হয়ে দেখা দিচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই ধরনের অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তখন আপনাদের দলের কিন্তু খুব ভালো এই ধরনের ভয়েস আমরা পাইনি। যে বিষয়টা বর্তমান সরকারের সময় আমরা পাচ্ছি এবং এটা কিন্তু আপনারা গত যদি ভুল না করি ৩ থেকে ৪ মাস ধরেই আপনাদের এই ভয়েস রেইজটা কিন্তু চলছে। তো আপনারা কেন তখন চুপ ছিলেন? এখন কেন আপনারা বা হলেন, সজাগ হলেন? বন্দর লিজ দেওয়ার কোনো পদক্ষেপ আওয়ামী লীগ সরকার নিছে এ বন্দর না মানে অন্য আ যেকোনো ইস্যুতে? এখনো জানা নেই। জি, আওয়ামী লীগ আমলের পত্র-পত্রিকাগুলো যদি আপনারা খোঁজেন, আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে আন্দোলন করেছি। এই যে মিরসরাইতে যে একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে আরেকটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, জি। এই জিনিসটা কমপ্লিট অন্ধকারে রেখে করা হয়েছে। এই অন্ধকারে রেখে করার ফলে আজকে এই প্রশ্নগুলো আসছে, দেশের পরিবর্তনের ফলে সবকিছু ফেলে ওরা বাইরে যেতে বাধ্য হয়েছে। তো আমরা চাই যারা আসবে, তখন তো আপনাদের তেমন না একটা ভয়েস আমাদের ছিল ভূমিকা না। তখনও ছিল, এখনো আছে। আপনারা তখনকার বিষয়গুলো যদি দেখেন, দেখবেন যে আমরা তখন পত্র-পত্রিকা আন্দোলনে সবকিছুতে এগুলা প্রতিবাদ করেছি। এগুলোতে আমরা সোচ্চার ভূমিকায় ছিলাম। আ আপনার দলের চেয়ারম্যানের গতকাল একটা বক্তব্য দেখলাম যে তিনি আ এই যে বন্দরের বিষয়টা নিয়ে মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে সেনাবাহিনীকে আ দেশের নেওয়ার ব্যাপারে একটা মন্তব্য না, করছেন। দেশের না, তো আ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে একটা দলের রাজনৈতিক দলের প্রধান এইভাবে করে সেনাবাহিনীকে আহ্বান জানাতে পারে কিনা? এবং সরাসরি নৌবাহিনীকেই তিনি আহ্বান জানালেন যেন বন্দরের দায়িত্বটা তারা নেয়। তো একটা রাজনৈতিক দলের প্রধান নৌবাহিনীকে কিংবা সেনাবাহিনীকে এই ধরনের কোন ধরনের না মন্তব্য জানাতে আস পারে কিনা? আসলে বিষয়টা আপনারা যেভাবে দেখছেন সেভাবে নয়। বিষয়টা হলো, তিনি নৌবাহিনী যেহেতু বাংলাদেশের সমুদ্র সীমার দায়িত্বে, বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা করার দায়িত্ব নৌবাহিনীর। বন্দরও সমুদ্র সীমার অন্তর্ভুক্ত। এই কারণে নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে বাংলাদেশের সমুদ্র সীমায় সেটা কোনো তিনি সরকারের প্রতি কোনো আহ্বান কোনো জানাতে পারেন। কোনো বিদেশি বেনিয়ার যাতে অবস্থান বা ঘাঁটি করতে না পারে, এই ব্যাপারে তিনি নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। মূলত বিষয়টাকে আমরা ওইভাবে দেখলেই হবে, ভালো হবে, যে মূলত নৌবাহিনীকে তো ক্ষমতা নেওয়ার কথা বলে নাই, বন্দর রক্ষার কথা বলেছে। নৌবাহিনীর দায়িত্বের মধ্যে বন্দর রক্ষা একটা নৌবাহিনীর দায়িত্ব। আর সেনাবাহিনীর ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে বর্তমানে তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে, কাজ পালন করতেছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। সেনাবাহিনী তো এখন ব্যারাকে নাই, সেনাবাহিনী এখন ফিল্ডে। তো যারা ফিল্ডে কাজ করতেছে তাদেরকে যে কোনো অনুরোধ জানাতে পারে। এটাকে আপনারা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। না আপনারা সেটা দলগতভাবে সাপোর্ট করেন কিনা? কারণ আমরা আহ, দেখি যে পতিত সরকারের আ আপনার সমর্থকরাও কিন্তু এইভাবেই সেনাবাহিনীকে আহ্বান জানিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারাও না, একই আহ্বান জানাচ্ছেন কিনা? না, এখন ব্যাপার হলো যে পতিত সরকারের সমর্থকরা, এখন ব্যাপার হলো যে একজন মানুষকে আমি সালাম দেব আর ওরাও সালাম দেবে। তো প্রত্যেকে নিজ নিজ পক্ষ থেকে সালাম দিচ্ছে, দুই সালাম কি একই? না আপনাদের মোটিভটা এক হতে পারে। না, মোটিভ এক না। এখন ব্যাপার হলো যে ওরা জানাচ্ছে সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার জন্য। জি। আমরা জানাচ্ছি দেশের সেনাবাহিনী দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমাদের আহ্বানটা হলো সেনাবাহিনী যাতে দেশের শৃঙ্খলা কি করে অর্থাৎ আপনি রক্ষা করে। বলতে চাইছেন যে আপনাদের চেয়ারম্যান মহোদয় সরাসরি ক্ষমতা নেওয়ার জন্য না, সেটা স্লিপ অফ টাং ও হতে পারে। উম, সেভাবে বোঝাতে চাননি। চান নাই। আচ্ছা, দেশের শৃঙ্খলা রক্ষার জন্য জি, মানে সেনাবাহিনীকে অনুরোধ করেছে। আচ্ছা। কারণ সেনাবাহিনী এখন ফিল্ডে আছে শৃঙ্খলা রক্ষার জন্য। আ সর্বশেষ প্রশ্ন করব যে আমরা ইতিহাস যদি দেখি ১৮৩৮ এর দিকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আ যখন বাং এই অঞ্চলে যখন প্রবেশ করছিল তখনও কিন্তু তারা বন্দরকেই ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে আ আ একটা উপনিবেশবাদ তো তখন ছিল। তো একইভাবে বর্তমানে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যা হচ্ছে এটাকে নব্য উপনিবেশবাদের একটা সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এখানে আমি আরেক প্রাসঙ্গিকভাবে বলেছি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের ক্যাপাসিটি যদি বিশ্বমানের অনেক বেশি উন্নত হতো, তাহলে আমরা এই আশঙ্কাটা করতাম না। আমরা দুর্বল রাষ্ট্র। এই জন্য যে কেউ এসে আমাদের উপর ছড়ি ঘুরাইতে পারে, খবরদারি করতে পারে।
আমরা কাকে আসতে দেবো কাকে আসতে দেব না, এই জন্য বিষয়টা বিবেচনায় আনা দরকার। কারণ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মার্কা কোনো আন্তর্জাতিক সম্প্রদায় যাতে বাংলাদেশের বন্দর দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেটা দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের। পাশাপাশি বলবো, সকল রাজনৈতিক দলকে এ ব্যাপারে তাদের বক্তব্য এবং অবস্থান ক্লিয়ার করা দরকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার বিনিময়ে কোনো বিনিয়োগ নয়, বিনিয়োগ উন্নয়নের জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পরে। আরেকটি প্রশ্ন আপনার কাছে নিব, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে যখন এই ব্যাপারে কথা হচ্ছিল তখন তিনি বললেন যে যেভাবেই হোক, অর্থাৎ এক প্রকার বাধ্যবাধকতা, অর্থাৎ যেভাবেই হোক মানুষ যদি নাও চায় মানুষকে বোঝাতে হবে। তো আপনার মতে কি এমন কিছু যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের মানুষের প্রতি আস্থাহীনতার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে? আসলে ওনাদের সাথে তো গণমানুষের সম্পর্ক কখনো ছিল না, এখনো নেই। মানুষের সাথে যাদের সম্পর্ক নেই তারা মানুষের উপর আস্থা রাখার সুযোগও নেই। তো সুতরাং ইউনূস সাহেবকে তো আমাদের ছাত্ররা আন্দোলন করে, রক্ত দিয়ে, আত্মত্যাগ করে, আত্মাহুতি দিয়ে ডেকে নিয়ে আসছেন। তো উনি সেটার মূল্যায়নটা কিভাবে করছেন, জাতির জন্য কি করছেন, ইতিহাস একদিন সেটার ব্যাখ্যা দেবে। কারণ এভাবে অস্বচ্ছতার মাধ্যমে কাজ হলে গত জুলাই আগস্টে এতগুলো মানুষের আত্মহুতি, ১,৫০০-এর মতো ছাত্র জনতা শহীদ হওয়া, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গু হওয়া, অন্ধত্ব বরণ করা, অসংখ্য জানমালের ক্ষতি হওয়া, এগুলোর তো প্রয়োজন ছিল না। গত সরকার, ওই সরকারও অস্বচ্ছতার মাধ্যমে কাজ করেছে, এরা অস্বচ্ছতার মাধ্যমে কাজ করছে। যদি যে লাউ সে কদু হয়, এই লাউ কদু দিয়ে দেশের উন্নয়ন হবে না। ধন্যবাদ জনাব অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সাহেব। আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত বিদেশিদেরকে বন্দর লিজ দেওয়ার প্রসঙ্গে আলোচনা করেছেন। আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পি নিউজে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, পাশাপাশি আপনাদের মাধ্যমে আপনাদের পি নিউজের সমস্ত দর্শকদেরকে, শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন বন্দর বিদেশিদের হাতে লিজ দেওয়ার প্রসঙ্গে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনায় ছিলেন অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সাহেব, মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তিনি বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে ওনাদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সহ সবকিছু মিলিয়ে আলোচনা করেছেন। আশা করি আপনারা উপভোগ করেছেন, সামনেও উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।